19। আশাবরী ফিল্মের শেষ গানটি ছিল অপালা এবং মিতশ্রীর যুগ্ম গান। আশাবরীতে ললিতে আরম্ভ করে ধীরে ধীরে আশাবরীতে মিশে গেছে। অসম্ভব সাফল্য পেয়েছে গানটি। মিতশ্রীর গলার দানাওয়ালা বুনোট একটু ভারী, যেন স্প্যানিশ গিটারের মতো দাপট। অন্যদিকে অপালার সুরবাহার সত্যি সত্যি কখনো নাভি থেকে, কখনো হৃদয় থেকে, কখনো কণ্ঠ থেকে, কখনো মস্তিষ্ক থেকে বেরিয়ে আসছে সুরধারা। দুটো স্বর একেবারে আলাদা করে চেনা যাচ্ছে তাদের দ্বৈত সঙ্গীতে। তারা কখনো গেয়েছে দুজনে, কখনো ও একা, কখনো ও একা। আশাবরী ফিল্ম জগতে একটা হইচই ফেলে দিল। সকলেই বলছে মার্গ সঙ্গীতের উপর ভিত্তি করে কোনো ছবির এতখানি সাফল্য কেউ চিন্তাতেও আনেনি। মার্গ সঙ্গীতের বিক্রিরও একটা রেকর্ড হয়ে গেল। সকলেই বলছে ফিল্ম যেমন রবীন্দ্রসঙ্গীতকে একসময় পপুলার করেছিল, সেরকমই ফিল্ম এবার উচ্চাঙ্গ সঙ্গীতকে জনপ্রিয় করল। ছবির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চললে এটা হতো কিনা সন্দেহ। গল্পটাকে বহুবার বদলে ফেলা হয়েছে, বেশ কিছু ফিল্ম নষ্টও হয়েছে, কিন্তু মিতুল যতক্ষণ না তৃপ্ত হচ্ছে ততক্ষণ থামেনি। এবং দেখা গেছে তার সৃজনী শক্তি, কল্পনা পরিচালক গৌরাঙ্গ সিনহার থেকে অনেক অনেক পরিণত। রামেশ্বরের অপূর্ব সব বন্দিশচয়ন, অপালার অপ্রত্যাশিত কণ্ঠ লাবণ্যের আবিষ্কার এই ছবির মূল ভিত্তি। মিতুল তার জীবনের যা কিছু স্খলন, পতন, ত্রুটি, খেয়াল, জেদ, সাফল্য, গ্ল্যামার ছড়িয়ে দিয়েছে ছবিটির প্রথম অংশে। অপালার সঙ্গে তার গানের মোকাবিলা ছবিটির ক্লাইম্যাক্স। প্রথমে এরা রেখেছিল সেই বহু ব্যবহৃত প্রতিযোগিতা টেকনিক, কিন্তু অপালার গানের পরিপক্কতার সঙ্গে প্রতিযোগিতাকে খাপ খাওয়াতে স্বয়ং মিউজিক ডিরেক্টরই ব্যর্থ হয়ে গেলেন। মিতুল একে পাল্টে দিল এক জলসায়, যাতে নাকি সে জনপ্রিয়তম পপ সিঙ্গার হিসেবে উপস্থিত। এবং এইখানে মিতুল তার মনের স্বাদ মিটিয়ে গানের সঙ্গে নাচল। সে নাচ ভরতের নাট্যশাস্ত্র মেনেও নয়, ব্যালের নিয়ম মেনেও নয়, শুধু গানের সুরের সঙ্গে নিজেকে কখনো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ মুচড়িয়ে যাওয়া, কখনো ভেসে যাওয়া মঞ্চের ওপর দিয়ে, কখনো শুধু পায়ের কাজ, কখনো কত্থকের মতো, কখনো ব্যালের ভঙ্গিতে। তার এই অদ্ভুত খিচুড়ি নাচের এফেক্ট দেখে ডিরেক্টর আরো কয়েকটা এরকম নাচের সিকোয়েন্স রাখতে চেয়েছিলেন, কিন্তু মিতুল রাজি হয়নি। অন্য গানের সঙ্গেও সে নেচেছে, কিন্তু সে শুধু অল্প স্বল্প হাতের মুদ্রা, কটিভঙ্গ, একটু পায়ের কাজ, চোখের ভঙ্গি, এই পর্যন্ত। তার যুক্তি, এ জিনিস আগে থেকে অভ্যেস করিয়ে দিলে ক্লাইম্যাক্সের দৃশ্যে এর তেমন ইম্প্যাক্ট হবে না। উপস্থাপনার শিল্পে মিতুলের জন্মগত অধিকার। দেখা গেল মিতুলের ধারণাই ঠিক। ফিল্মে আছে নায়িকার এই গানের পরে দর্শক শ্রোতা তুমুল হাততালিতে ফেটে পড়ল। হলে হলে ফিল্মটি দেখার সময়ও দর্শকদের একই প্রতিক্রিয়া দেখা গেল, একেবারে স্বতঃস্ফূর্ত। এরপরেই অপালার গান। অভিনয় করছেন একজন নামকরা 55-56 বছর বয়স্ক প্রথিতযশা অভিনেত্রী। সেই তুমুল হাততালির পর তিনি তার মহিমাময় শান্ত প্রত্যয়ী পদক্ষেপে আস্তে আস্তে এসে বসছেন। যন্ত্রীরা চারপাশে নিজেদের সাজিয়ে নিচ্ছে ধীরে ধীরে। তিনি ধীর ভঙ্গিতে আরম্ভ করলেন কৌশিকী কানাড়া। আশ্চর্যের বিষয়, অন্তত 20 মিনিট এই গানের সিকোয়েন্স। আলাপ, গান, সুর বিস্তার, নানা রকম লয়কারী, সরগম, এবং অবশেষে ভজন, দুসরা না কই মেরে তো গিরধর গোপাল। ফিল্মের দর্শক একেবারে লুপ্ত পূর্বস্মৃতি হয়ে এই গান শুনল। যখন শেষ হলো, তখন নায়িকার বহু আলো এবং যন্ত্রের কারসাজি সমেত গান ও নাচের রেশ সম্পূর্ণ মিলিয়ে গেছে। ফিল্মে দেখানো হচ্ছে এই গানের শেষে একটিও হাততালি নেই, আবহ সঙ্গীত নেই। এক ভরাট নৈশব্দের মধ্যে গায়িকা যুক্ত করে মাথা নিচু করে তার শ্রোতাদের নমস্কার জানাচ্ছেন। শ্রোতারাও ঠিক সেই একইভাবে তাকে নমস্কার করছেন নিচু হয়ে। পাশ থেকে, সামনে থেকে, ওপর থেকে শট নেওয়া হয়েছে। ওপর থেকে নেওয়া শটটা দেখাচ্ছে অনেকটা রেড রোডের ওপর ঈদের নামাজের মতো দৃশ্য। তারপর দিগ্ধা দিগ দিগ থেই, এই ছন্দের তিহাইয়ে সমস্ত দৃশ্যপটটিকে 3 বার ঘুরিয়ে অবশেষে অডিটোরিয়ামে বসা মিতশ্রীর স্তব্ধ দেহ আর মুখের উপর ক্যামেরাকে স্থির করা হয়েছে। যেন একটা উদ্দেশ্যহীন ঘুরন্ত জীবনের চক্রদ্বার শেষ করে
এবার তার জীবন এক অর্থপূর্ণ মূল্যবান সময়ে এসে থামল। ইঙ্গিতটা এইরকম। এরপর আছে অপালার যথেষ্ট গান, ভাটিয়ার, বৃন্দাবনী সারাঙের রাগ প্রধান, তিলক কামদ, যার শেষে সে হঠাৎ নজরুলের গানটি ধরে নেয় মাঝখান থেকে। ছবি যেখানে শেষ হচ্ছে সেখানে অনেক প্রার্থনা, অনেক সাধনার পর নায়িকা এই সাধিকা শিল্পীর পর্যায়ে পৌঁছতে আরম্ভ করেছেন। নির্জন পর্বতবাসে ডুয়েট গান, প্রথমে ললিত, তারপর আশাবরীতে। পুরো ৮ ঘন্টার গান, আলাপ, বিলম্বিত খেয়াল, দ্রুত খেয়াল, যার অনেকটাই যন্ত্রসঙ্গীতের মতো ঝালার ভঙ্গিতে গাওয়া। একজন দ্রুত তান করে যাচ্ছে, আরেকজন মিড় টানছেন, গভীর, দরদি, ব্যাকুল মিড়। তারপর সেই দ্রুত গান চৌগুন থেকে একেবারে প্রথমে যেভাবে আরম্ভ হয়েছিল সেই ধীর বিলম্বিত ঠায় শেষ হচ্ছে। অবশ্য এর সঙ্গে আছে প্রচুর দৃশ্য, নায়িকার জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত, দুঃখ, শোক, আনন্দ, আবেগ সবই এখানে গানের অগ্রগতির সঙ্গে সঙ্গে দেখানো হচ্ছে। সেই সঙ্গে রয়েছে অন্ধকার কেটে ভোর হবার দৃশ্য, পাহাড়ের তুষারাবৃত শৃঙ্গে শৃঙ্গে নানান রঙে সূর্যালোকের প্রতিবিম্বিত হবার দৃশ্য। কিন্তু এই সব দৃশ্যকাব্য ছাড়াও শুধু গানের গুণেই ছবিটি জনপ্রিয়তা অর্জন করল। এটা কোনো মার্গসঙ্গীত ভিত্তিক ছবির পক্ষে সম্ভব বলে কেউ মনে করেনি। পরিকল্পনার বাহাদুরি যে প্রায় সম্পূর্ণই মিতশ্রীর প্রাপ্য, সে কথা স্বয়ং গৌরাঙ্গ সিনহা পর্যন্ত শতমুখে স্বীকার করলেন। ছবিটির ইংরেজি সাবটাইটেল হল দ্য মিউজিক অফ অ্যাসপিরেশন। স্বদেশে বিদেশে প্রচুর পুরস্কার পেল ছবিটি। শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেল অপালা দত্তগুপ্ত। কিন্তু মিতুলের আসল লাভ হলো অন্যখানে। সে বরাবর অপালাকে ভালোবাসে। অপালাদির এই সাফল্যে সে শুধু যে আনন্দিত তাই নয়, একটা প্রিয়জন কৃত্য এতদিনে করল, এই তার মনোভাব। দ্বিতীয়ত, রামেশ্বর ঠাকুরকে এখন অনেকেই মিউজিক ডিরেক্টর হবার জন্য ডাকছে। তিনি রাগ সঙ্গীতের সুর তো সম্পূর্ণ দিয়েছেনই, তার উপর জায়গায় জায়গায় আবহ সঙ্গীতও করেছেন অসাধারণ। আর তৃতীয়ত, মিতুল এতদিনে বোধহয় তার বহুদিনের অন্বিষ্ট এবং নাচকে একসঙ্গে পেল। নাচের কম্পোজিশনের জন্য রাখা হয়েছিল শেখরন নামে একটি যশস্বী শিল্পীকে। অন্যান্য নাচের রচনা তিনি নিজেই করলেন যথাযথ, কিন্তু মিতুল যখন তার ক্লাইম্যাক্স দৃশ্যের নাচটি দেখালো, শেখরন বললেন, এ তো একেবারে অন্যরকম, খানিকটা আমেরিকান মডার্ন ডান্সের সঙ্গে তুলনা করা যেতে পারে। এতে আমি হাত দিতে পারবো না, এতে কিছু করার নেই। ইট ইজ পারফেক্ট ইন ইটস ওন ওয়ে। আপনি কার কাছে নাচ শিখেছেন? মিতুল একটু হেসে বলল, কারুর কাছে না, দেখে দেখে, বই পড়ে পড়ে। শেখরন অবাক হয়ে বললেন, আর ইউ সিরিয়াস? ও ইয়েস। আমার কাছে শিখবেন? আপনাকে আমি কয়েক বছরের মধ্যেই তৈরি করে দেব। আপনার তো দারুণ ফ্লেক্সিবল বডি, শিখবেন? শেখরন দক্ষিণী ব্রাহ্মণ। তার গায়ের রঙে একটা খাঁটি সর্ষের তেলের মতো আভা। শুধু গায়ে এক ফালি উত্তরীয় পৈতের মতো করে পরে মাথার ঝাঁকড়া চুল ঝাঁকাতে ঝাঁকাতে সে যখন বিশুদ্ধ তাঞ্জোর স্টাইলে নাচে, তার দেহের সমস্ত পেশিগুলিও নাচতে থাকে। মিতুলের গা শিরশির করে। সে অনুভব করে ডিরেক্টর সিনহার প্রতি তার যে একটা প্রাথমিক যৌন টান গড়ে উঠেছিল, সেটা কবে ছবি তৈরির নানা মুহূর্তে শিথিল হতে হতে এখন একেবারে উধাও হয়ে গেছে। সিনহার মতো কল্পনাহীন, এক কথায় ম্যাদামারা পুরুষ, যে আবার কেজরিওয়ালের খাবার দিকে তাকে নানান কায়দায় এগিয়ে দেবার চেষ্টা করে গেছে, তার প্রতি যে কোনো দিন কোনো আকর্ষণ অনুভব করেছিল, এটা ভাবলেও মিতুলের নিজেকে চড় মারতে ইচ্ছে হয়। কেজরিওয়াল একবারে তার গা ঘেঁষে নিজের সমস্ত মেদভার তার ডান দিকটার উপর নষ্ট করে বসল। দুজনের হাতেই গ্লাস। মিতুল খাচ্ছে জিঞ্জার বিয়ার, কেজরিওয়াল হুইস্কি। মিতুল মিষ্টি হেসে জিজ্ঞেস করল, হুইচ ব্র্যান্ড অফ আফটারশেভ ডু ইউ ইউজ, মিস্টার কেজরিওয়াল? কেজরিওয়াল প্রায় মিতুলের গালে গাল ঠেকিয়ে বলল, ওয়াই শুড আই ডিসক্লোজ মাই সিক্রেট, মিস শ্রী? মিতুল আরো হেসে বলল, নো, আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইট ওয়াজ মেড অফ কাউডাং। তখন ছবি শেষের দিকে। কেজরিওয়ালের আর ফেরবার পথ নেই। সিনহাকে নিজের ঘরে ডেকে মিতুল বলল, গৌরাঙ্গ, এখন যদি আপনার দু গালে কষে দুটো চর কষাই পুরো টিমের সামনে, হাউ উড ইউ ফিল? গৌরাঙ্গকে ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল। বহু টাকার প্রজেক্টটা নইলে মুখ থুবড়ে পড়ত। কিন্তু শেখরনকে সে কিছুতেই তার মন থেকে সরাতে পারছে না।
অথচ আপাত দৃষ্টিতে শেখরন তার বিখ্যাত আবেদন সম্পর্কে সম্পূর্ণ অচেতন। তার সঙ্গে শেখরনের বেশি কাজও নেই। তা সত্ত্বেও বোম্বের যে হোটেলে মিতুলরা তখন বাস করছে সেখানে নিজের ঘরে সে শেখরনকে আলোচনার জন্য ডেকে পাঠালো। কিছুক্ষণের মধ্যেই শেখরন এসে গেল। সে পরেছে ফেডেড জিন্স এবং ঢোলা হাওয়াই শার্ট। শেখরনের চলাতেও একটা তাল থাকে। সে যখন তালে তালে চলছে তার শার্টটা দুলছে ডান দিক থেকে বাঁ দিকে। কোথাও বাঁধছে বলে মনে হচ্ছে না, এত সরু কোমর। মিতুল আজকে একটা চামুন্ডি জর্জেট পরেছে, মাথার চুল ছাড়া, ঠোঁটে কোনো প্রসাধন নেই। শেখরন ভালো বাংলা বলতে পারে, 2.5 বছর শান্তিনিকেতনে নাচ শিখিয়েছে। সোফার ওপর বসে সে হাঁটুর উপর হাঁটু রাখলো। তারপর তার উদয়শঙ্করী হাত দুটো দুদিকে ডানার মতো মেলে দিয়ে বলল, বলুন। কোনো নর্তক যখন পোশাক পরে থাকে তখন তার দেহ সৌষ্ঠব প্রায় কিছুই বোঝা যায় না, ঠিক ব্যায়ামবীরদের মতো। কিন্তু শেখরন আয়ার শুধু সুদেহী নয়, সুমুখও। তার ভ্রু দুটি প্রায় জোড়া, শক্তপোক্ত টিকলো নাক, চোখ দুটি ভাষাময়, ঈষৎ স্থূল, বঙ্কিম এবং ছড়ানো তার ওষ্ঠাধর। মিতুল অপলকে তার দিকে তাকিয়ে বলল, বলবার কথা তো আপনারই। আমার? বাহ, আপনি তো বলেছিলেন আমার নাচের ট্যালেন্ট আছে, বছর দুয়েকের মধ্যে নাকি তৈরি করিয়ে দেবেন। দেখুন মিতশ্রী, পিওর ক্লাসিক্যালের দৃষ্টি থেকে দেখতে গেলে আপনার অনেক ভুল আছে। যেমন আপনি কত্থকের পায়ের কাজের সময় যেখানে পায়ের পাতা সোজা পড়বে সেখানে গোড়ালি তুলছেন। তাছাড়া কত্থকের পায়ের সঙ্গে আপনি প্রচুর ভারতনাট্যমের মুদ্রা করছেন, অনেক লিবার্টি নিয়েছেন। সেই জন্যই জিজ্ঞেস করছিলুম আপনি কার কাছে শিখেছেন। কিন্তু আপনি যে আনইউজুয়ালি ক্রিয়েটিভ সে আমি একটু দেখেই বুঝে নিয়েছি। আর যেহেতু এতে আবার ব্যালের অঙ্গও মিশিয়ে একটা ইম্প্রোভাইজড ধরনের নাচ তৈরি করেছেন, আমি এতে দোষের কিছু দেখতে পাইনি। এইটুকু ক্যাথলিসিটি আমার আছে, ইভেন দো আই বিলং টু দ্য কট্টর তাঞ্জোর ঘরানা। আপনি কি সত্যিই মনে করেন এই বয়সেও আমি নতুন করে নাচ শিখতে পারবো? দ্যাট ডিপেন্ডস। বুঝিয়ে বলুন। আপনি কি একেবারে পিওর ক্লাসিক্যাল ডান্সার হতে চান? আমি কিছু হতে চাইনি, আপনিই বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, তবে সেটা অন্য কথা ভেবে। অর্থাৎ? দেখুন মিতশ্রী, আমি নিজেও ক্রিয়েটিভ স্বভাবের মানুষ। কতগুলো স্টাইলের বৈশিষ্ট্য বজায় রেখে বিশিষ্ট ঘরানার প্রয়োজন আছে এটা আমি অবশ্যই অনুভব করি। কিন্তু শান্তিনিকেতনে থাকবার সময়, ওখানে বহু নৃত্যনাট্যের কোরিওগ্রাফি করবার সময়, বিশেষত উদয়শঙ্করের কল্পনা দেখে আমার ভেতরে অনেকদিন থেকেই কতগুলো আইডিয়া আসছে। ভারতনাট্যম পুরোপুরি ভাব নৃত্য ও নাট্য নৃত্য, কিন্তু কিছুটা ইনিশিয়েশন না থাকলে তার মর্ম বুঝতে সাধারণ দর্শকের কালঘাম ছুটে যাবে। বিদেশি দর্শক শুধু অঙ্গভঙ্গি, সাজ পোশাক আর সমবেত নৃত্যের যে অ্যাপিলটা আছে সেটাই বুঝবে, তার বাইরে কিছু না। আমার ইচ্ছে ছিল কিছু নাট্যনৃত্য কম্পোজ করি কিছু মিথের ওপর বেস করে, যেমন মহাপ্রলয়, মডার্ন থিমস, যেমন বার্লিন ওয়াল, ভারতের স্বাধীনতা যুদ্ধের কিছু পর্যায়। রবীন্দ্রনাথের 4 অধ্যায়ও আমার মাথায় আছে। এর মধ্যে সব রকম আঙ্গিকের মিশ্রণ থাকবে। মিশ্রণটা ইচ্ছে মতো হবে না, ভাবকে অনুসরণ করবার জন্য হবে। যেমন আপনি আশাবরীর ক্লাইম্যাটিক সিনে করলেন। জিনিসটা আরো রিচ হবে যদি আপনি কিছু ভারতীয় ক্লাসিক্যাল এবং ফোক ডান্স শিখে নেন। ওরে বাবা, মিতুল বলল, সে তো ভীষণ পরিশ্রম। তা একটু আছে, তবে ইউ আর আইডিয়ালি সুটেড ফর দিস কাইন্ড অফ থিং। আমরা একটা ইউরোপ ট্যুর অ্যারেঞ্জ করতে পারি। আমার সঙ্গে যেতে রাজি এরকম অনেক আর্টিস্ট আছেন। বাই দ্য ওয়ে, অপালাদিকে পাওয়া যাবে এ ধরনের পরিকল্পনায়? মিতুল নিজের ভেতরে সূক্ষ্ম, খুব সূক্ষ্ম একটা বিদ্রোহ অনুভব করল। বলল, না, অপালাদি ঘরোয়া মানুষ, আমার মনে হয় না উনি রাজি হবেন। আমারও তাই মনে হয়েছিল। শি ইজ কোয়াইট ডেফিনেটলি আ জিনিয়াস। মিতুল বলল, আমার জাস্ট দেখে শেখা একটা তিল্লানা দেখবেন? দেখান। একজন নামী ক্লাসিক্যাল ডান্সারের কাছে সে তার অ্যামেচারি দেখাচ্ছে, কিন্তু মিতুল বিন্দুমাত্র বিচলিত নয়। সে তৎক্ষণাৎ তার জর্জেটের আঁচল কোমরে জড়িয়ে চুলে একটা ফেট্টি বেঁধে নাচতে প্রস্তুত হয়ে গেল। শেখরন আদি তালে গান ধরল, মিতুল নাচতে থাকলো। কিছুক্ষণ পর সে শেখরনের পাশে বসে পড়ল। তার ডান কাঁধ স্পর্শ করেছে শেখরনের প্রসারিত হাতের আঙুল।
শেখরন বলল, ফ্যান্টাস্টিক, এটা আপনি শুধু দেখে তুলেছেন? আপনার নাচের প্রতিভা জন্মগত, গানটাও খুব ভালো গান, রিচ ভয়েস, কিন্তু নাচ করলে আপনি এতদিনে একটা ওয়ার্ল্ড ফিগার হয়ে যেতেন। এটা কি আপনি আমাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখালেন? পিওর ক্লাসিক্যাল যাওয়া শক্ত বলে হিন্ট দিয়েছিলাম বলে? মিতুল ছেলে মানুষের মতো বলল, আপনি যদি সাবেরিতে গানটা ধরেন, আমি আপনাকে একটা পল্লবীও দেখাতে পারি এক্ষুনি, জাস্ট 5 মিনিটস রেস্ট। শেখরন হেসে বললেন, লোভ হচ্ছে দেখতে, কিন্তু দরকার নেই। আপনি সব পারবেন এ বিশ্বাস আমার হয়েছে। আমি যে প্রজেক্টটা করছি তাতে যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে খুব ভালো হয়। ইন্টেন্সিভ রিহার্সাল দিলে 6 মাসে আমরা তৈরি হয়ে যেতে পারবো। দ্য ট্যুর ইটসেলফ মে টেক সে 2 ইয়ার্স। আমার একটা নিজস্ব কেরিয়ার আছে, সেই জন্যই তো জিজ্ঞেস করছিলাম। মিতুল একটু ভাবল। এক আশাবড়ি থেকেই সে বহু টাকা পেয়েছে, 2 বছর বাবাকে ছেড়ে থাকতে হবে, 2 কেন 2.5। অপুদির সঙ্গে একটু কথা বলা দরকার। এতদিনে দীপালিদির দিদি মিতালিদির ক্লাসগুলোতে হাঁ করে বসে থাকার ফল মিলল। সে মাথাটা হেলিয়ে বলল, ডান। শেখরন উঠে পড়ল, বলল, মেনি মেনি থ্যাঙ্কস। আমার কয়েকটা কোরিওগ্রাফি রেডি, মডার্ন থিমগুলো নিয়ে এখন কাজ করছি। আপনি যখন রিং করলেন, ইনফ্যাক্ট তখনও ওই কাজই করছিলাম। মিতুল ব্যস্ত হয়ে বলল, অ্যাটলিস্ট হ্যাভ সাম ড্রিঙ্কস শেখরন। তার স্বরে কি ছিল? শেখরন মুখ ফিরিয়ে চাইল। মিতুলের চোখে চোখ পড়ল। এই প্রথম, জীবনে এই প্রথম বোধ হয় মিতুল তার চোখ নামিয়ে নিল। শেখরন খুব নরম গলায় বলল, ওকে, লেটস হ্যাভ সামথিং হট, ধরুন কফি। ফোন তুলে কফির অর্ডারটা দিল মিতুল। সে একটু কাঁপছে। তানপুরোর খরচের তারটা বাজলে জুড়ির তার দুটো যেমন সরু করে বেজে ওঠে তেমন। শেখরন হঠাৎ একদম অপ্রাসঙ্গিকভাবে বলল, জানেন মিতশ্রী, when I was married, I was 20। তখন আমার স্ত্রী সাবিত্রীর বয়স ছিল 15। আমার এখন 42 বছর বয়স। সাবিত্রী আমার ছেলেবেলাকার সাথী বলতে পারেন। আনফর্চুনেটলি উই আর চাইল্ডলেস। সাবিত্রী একটি ছেলেকে অ্যাডাপ্ট করেছে। আমার বাবা মার সঙ্গে থাকে মাদ্রাজের একেবারে উত্তরে এরুক্কানচেরি বলে একটা জায়গায়। গান বাজনা নাচ কিছুই ওর আসে না, এমনকি খুব একটা বোঝেও না, বাট শি ইজ ভেরি ভেরি সুইট অ্যান্ড গুড। আমি তো বাইরে বাইরেই থাকি, বাট হোয়েন আই এম ইন ম্যাড্রাস আই এম অল হার্স, এ গুড অ্যান্ড বিউটিফুল, রেসপন্সিবল অ্যান্ড লাভিং হাজব্যান্ড। তখন এসব নাচ টাচ চলবে না। অথচ আশ্চর্যের কথা, ওই সময়টা থেকেই আমি আমার অনেক আইডিয়াস, ইন্সপিরেশন পাই। কফি এসেছে। মিতুল কাঁপা কাঁপা হাতে শেখরনকে ঢেলে দিল তার কফি। শেখরনের 42 বছর বয়স। সে ভেবেছিল 32-33 হবে। কিভাবে চেহারা রেখেছে! ম্যারেড, ম্যারেড টু আ তামিল হাউসওয়াইফ। নাকের দুদিকে দুটো নাকছাবি, কুচকুচে কালো রঙের ওপর বেগুনি কাঞ্জিভরম পরে ইডলি বাড়াচ্ছে, মাথায় গাঁদা ফুল। শেখরন কফিতে চুমুক দিয়ে বলল, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? মিতুল প্রথমটা জবাব দিল না। শেখরনের এই অপ্রাসঙ্গিক, কিংবা কে জানে হয়তো প্রাসঙ্গিক স্বীকারোক্তি তার পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিয়েছে। তারপর তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে ক্রোধ, ক্রোধ, ক্রোধ। তার চেহারাটা লাল হয়ে উঠেছে। সে বলল, বাবা অর্থাৎ রামেশ্বর ঠাকুর ছাড়া আমার কেউ নেই। আই লাভ হিম অ্যান্ড হিম অ্যালোন। আমার মা আমার 5 বছর বয়সের সময় বাবার এক মুসলিম শিষ্যর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। সে ভদ্রলোকের নাম বললে আপনি চিনবেন। এখন মায়ের সঙ্গে থাকেন না। মোস্ট প্রবাবলি মাই ফাদার ইজ দ্য সোর্স অফ মাই ট্যালেন্ট ইন ড্যান্স। আমি বিয়ে করিনি, করবও না। আই হেট মেন। শেখরন দেখল মিতুলের চোখ দিয়ে জল ঝরছে, নিচের ঠোঁটটা সামান্য ফুলে ফুলে উঠছে। শেখরন নিজে শিল্পী, তার সমস্ত দেহ মন সুর তাল ছন্দে বাঁধা। সে ভীষণ স্পর্শকাতর, কিন্তু তার আরেকটা দিকও আছে, বৈরাগ্যের দিক। জীবনে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস না পেয়ে পেয়ে, যেমন মনোবৃত্তানুসারণী স্ত্রী, সন্তান, হয়তো আরো কিছু, এবং এই না পাওয়াটাকে মেনে নিতে নিতে সে সচেতনভাবে নিজের মধ্যে এই বৈরাগ্যকে গড়ে তুলেছে। এই বৈরাগ্য থেকে সে বহু উদাসীন প্রতিক্রিয়া আয়ত্ত করেছে। সে জানে এখন যদি ওই ক্রন্দসী শিল্পীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তাহলেই
বহু যন্ত্রে এখনই বাগেশ্রী বেজে উঠবে দুটি দেহকে নিংড়িয়ে নিংড়িয়ে। সে জানে মিতশ্রী কেন কাঁদছে, কতটা তার মায়ের বিশ্বাসঘাতকতার জন্য আর কতটা জীবনের এই পরিপূর্ণ বিশ্বাসঘাতকতার জন্য, যা আজ শেখরনের প্রতীকে তার সামনে এসে দাঁড়িয়েছে। সেই অনুপাতটা সে শুধু জানে না। শেখরন বহু প্রয়াসে নিজেকে সংযত করে ফিরে দাঁড়ালো, বলল, প্লিজ কালেক্ট ইয়োরসেলফ মিতশ্রী। কত আঘাত, কত হতাশা, আবার কত আনন্দে একটা শিল্পী তৈরি হয়। আই টু হ্যাভ গ্রোন আপ লাইক দ্যাট। বলতে বলতে শেখরন ঘর ছেড়ে বেরিয়ে গেল। কে চেয়েছিল, কে চায় এই উপদেশ, এত সান্ত্বনা, এত কথা? মিতুলের শরীরটা ক্রোধে যেন দাউ দাউ করে জ্বলে তাকে পুড়িয়ে দিয়ে এবার আস্তে আস্তে নিভে যাচ্ছে। চোখের জলে নয়, শেখরনের কথায় তো নয়ই। কিসে এ আগুন নিভল তা সে জানে না। মিতুল হোটেলের মহার্ঘ শয্যার উপর শুয়ে পড়ল শটান, সেই জর্জেট পরেই। তার শরীরের তিল্লানা নিভে গেছে, বাগেশ্রী বাঁচছে না, কিন্তু কিরকম একটা ঘুম আসছে, খুব গভীর ঘুম, যেন সুষুপ্তি। সে ঘুমে কোনো স্মৃতি নেই, স্বপ্ন নেই, এমনকি কারুর প্রতি কোনো নালিশ পর্যন্ত নেই। 20। আশাবরী অপারার জীবনটাকে খানিকটা বদলে দিল। সে প্রচুর জলসায় ডাক পেতে লাগলো, কলেজ সোশ্যাল, ক্লাব ফাংশন। বেশিরভাগই অবশ্য সে নেয় না, কিন্তু মাঝারি ধরনের কিছু সঙ্গীত সভায়, যেগুলো বদ্ধ হলে হয়, সেখান থেকে ডাক আসলে রামেশ্বর তাকে খুব জোর করতে থাকেন। যদিও বাড়িতে সকলে খুব খুশি হন না। যেখানেই যায় দর্শকদের কাছ থেকে সেই এক অনুরোধ আসে, কৌশিকী কানাড়া কিংবা আশাবরী। ভাটিয়ার আর বৃন্দাবনী সারঙের রাগ প্রধান দুটিরও চাহিদা খুব বেশি। অভিজাত মার্গসঙ্গীতের আসরে তার ডাক এলো বছরখানেক পরে। এখন সে ছাত্র শেখানো কমিয়ে দিয়েছে। রামেশ্বরের সল্টলেকের বাড়িতে নিয়ম করে যায়। ইমতিয়াজ খাঁ নামক এক কুশলী তবলিয়ার কাছ থেকে বহু কুট তালের পাঠ নিচ্ছে রামেশ্বরের বাড়িতেই। এবার তাকে সময় দেওয়া হয়েছে মাঝরাতে। প্রথম এ ধরনের প্রোগ্রাম। অল্প স্বল্প একটু আলাপ সেরেই সে তিলক কামদে গান ধরে ফেলল, कैसे জীবনে রাখুं এরি সখী, अब तो प्राणे রাখো না যায়, নিশিদিন হৃদয়ে ভরে বিরহা মে, দরস বিনে মেরো নয়ন দিখায়। তারপর তারানা গেয়ে ভজনে পৌঁছে গেল, পগ ঘুঙরু বাঁধে মেরা না চিরে। ভজনের বাণীর ওপর তার মনোযোগ অন্য ধরনের। অনেক মিড়, অনেক টুকরো থাকা সত্ত্বেও বাণী অস্পষ্ট হয় না। 20 का पियाला রানাজি ভেজা, পিবত মীরা হাসি রে, যখন সে ঘুরিয়ে ফিরিয়ে গায় তখন অডিটোরিয়াম সিক্ত হয়ে থাকে। সহজ মিলে অবিনাশী রে, শেষ চরণ গেয়ে সে আর ফিরে আসে না। সুরে সুরে সত্যিই যেন কোন অবিনাশীর মধ্যে মিশে অবিনশ্বর হয়ে যেতে চায়। এ ধরনের ভজনের স্বাদ শ্রোতারা বহুদিন পাননি। আরও ভজনের অনুরোধ আসতে থাকে, কিন্তু অপালা নম্রভাবে পরবর্তী শিল্পীর অসুবিধের কথা জানিয়ে তার প্রোগ্রাম শেষ করলো। অনেক দিন আগে এই কনফারেন্সেই দীর্ঘ আলাপ এবং রাগের বাধাতের জন্য গাল খেতে হয়েছিল। তার অভিজ্ঞতায় সে এখন যা বুঝেছে, তাতে করে বড় রাগগুলো প্রাণ ভরে গাওয়া যাবে শুধু মাস্টারমশাইয়ের কাছে বা নিজের কাছে। আজ সে অল্পক্ষণ গেয়ে শ্রোতাদের মনে আরো আরোর আশা জাগিয়ে ফিরে গেল যেন সেই কতদিন আগেকার ব্যবহারের প্রতিশোধ নিতে। যত শান্ত মেজাজের মানুষই হোক, জমাটি আসর পেছনে ফেলে আসার পুলকই আলাদা। সহজ মিলে অবিনাশী রে পংক্তিটির ভাঁজে ভাঁজে সুর বৈচিত্র্যের রসালো টান টোনগুলো এখনো মনে করিয়ে দিতে দিতে সে সাজঘরে ঢুকল। ঢুকতেই এক ভদ্রলোক উঠে দাঁড়ালেন। দীর্ঘদেহী, দোহারা গরম, রং টকটকে ফর্সা, মাথায় প্রচুর অবিন্যস্ত চুল। বড় বড় উত্তেজিত পায়ে তিনি অপালার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। অপু! অপালার তন্ময়তা ভেঙে যাচ্ছে। সামনের 40-70 দেহের ছদ্মবেশ থেকে উঁকি মারছে সোহম। সোহম তাকে দুই শক্ত হাতে জড়িয়ে ধরল। অপু, অপু, কতদিন পর, কতদিন পর। দুজনের চোখ দিয়েই জল পড়ছে। গ্রিন রুমে আরো গায়ক, বাদক, উদ্যোক্তা। 2-4টে ক্লিক ক্লিক শব্দ হলো। একটু দূরে শিবনাথ এসে দাঁড়িয়েছেন, সঙ্গে টিটু। শিবনাথ দেখছেন অপালা আর সোহম ঘন আলিঙ্গনে বদ্ধ। অপালার অনতি উচ্চ স্তনচূড়া নিপিষ্ট হয়ে যাচ্ছে সোহমের প্রশস্ত বুকে। তার মাথা সোহমের কাঁধে, সোহমের মাথা
অপালার পিঠে। দুজনেরই চোখের জলে মিশে আছে খুব মধুর হাসি। জীবনে বোধহয় আর কোনো আলিঙ্গনে অপালা এভাবে নিজেকে সমর্পণ করে দেয়নি। টিটু দেখল মা হাসছে, মা কাঁদছে। মাকে এমন মেজাজে সে আর কখনো দেখেনি। সোহম চক্রবর্তীকে সে ছবিতে বহুবার দেখেছে, তার হট ফেভারিট, তাই চিনতে অসুবিধে হলো না। প্রদ্যোৎ মামু 2 বছরে একবার করে আসবার চেষ্টা করে, কখনো কখনো আরো দেরি হয়ে যায়। তখন দুই ভাই বোনের আনন্দ দেখে কে? সোহম মামু মনে হচ্ছে প্রদ্যোৎ মামুর থেকেও মায়ের বেশি প্রিয়। গুরু ভাই তো, একজনের সঙ্গে সম্পর্ক রক্তের, আরেকজনের সঙ্গে শিক্ষা দীক্ষা রুচির, অর্থাৎ মরমের মিল। সোহম বলল, আমি ইচ্ছে করে তোকে জানাইনি, এদেরও আমার নামটা আগে থেকে অ্যানাউন্স করতে বারণ করে দিয়েছি। চন্দ্রকান্তজি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এই সুযোগটা হয়ে গেল। আজকের আসরে আমি অনেকদিন পর খেয়াল গাইব, একটু চটকদারি করব, ডোন্ট মাইন্ড। থাকছিস তো? অপালা বলল, থাকবার তো কথা ছিল না, কিন্তু এখন তো থাকতেই হয়। শিবনাথের দিকে একমুখ হাসি নিয়ে ফিরল অপালা। এসো সোহম, এই আমার কর্তা। সোহম একগাল হেসে বলল। শিবনাথ শুকনো গলায় শুকনো হেসে বললেন, গ্ল্যাড টু মিট ইউ। এই আমার বড় মেয়ে সোহম, টিটু, অপালা ততক্ষণে বলছে। টিটুর মাথার চুলগুলো ঘেটে দিতে গিয়ে সোহম সামলে নিল, বলল, ওহো, তোমরা তো আবার এসব পছন্দ করো না, তার উপর আবার হেয়ার স্টাইল আছে। টিটু কিছু না বলে একটু হাসল। শিবনাথ ঘড়ি দেখে বললেন, 1:30 বাজে, আমার পক্ষে আজ আর বসা সম্ভব হচ্ছে না, কাল ফার্স্ট আওয়ারেই প্রচুর কাজ, প্লিজ ডোন্ট মাইন্ড। টিটু, তুই বরং থাক, এত রাত্রে তোকে নিয়ে মুশকিলে পড়ব, মার সঙ্গেই আসিস। অপু, তুমি তোমার বন্ধুর সঙ্গে এখন যত খুশি আড্ডা মারো, বলে শিবনাথ হাসলেন। আচ্ছা মিস্টার চক্রবর্তী, আবার দেখা হবে। তিনি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। সোহম বলল, ওরা চন্দ্রকান্তজির বদলে আমার নাম ঘোষণা করছে, এই বেলা কটা জরুরি কথা তোর সঙ্গে সেরে নিই। আমি কিন্তু সারা শীতকালটা ক্লাসিক্যালের প্রোগ্রাম করব, গজল গাইতেই হলে গাইব শেষে। আমার তোর কাছে বিশেষ অনুরোধ, আমরা যুগলবন্দি করব। মানে? মানে আর কি, বিসমিল্লা বিলায়েত হতে পারে, রবিশঙ্কর আলী আকবর হতে পারে, অপালা সোহম হতে পারে না? তোর সাপোর্ট আমার চাই। বড় খেয়াল গাওয়ার কনফিডেন্স আমার নড়বড়ে হয়ে গেছে এখন। আচ্ছা অপু, চলি। মেয়ের সঙ্গে প্রথম সারির একেবারে শেষের আসনে বসে সোহমের গান কতদিন পর শুনছে অপালা। শঙ্করা গাইছেও, সেই বহুদিন আগেকার মতো। সেবার শোনা হয়নি, আজ হলো। সোহমের গলার স্বর কত পাল্টে গেছে, অনেক মোলায়েম হয়ে গেছে। সে সত্যিই খুব সহজ হতে পারছে না। ঠুংরিতে এসে সে তার কেরামতি দেখালো। পিলুতে ছড়ি মরি বইয়া গাইল অসাধারণ আধ্যাতালে। তারপর হংস কিঙ্কিনিতে ঝাঁপতালের গান, সখী মনমোহন শ্যাম বাঁশিয়া বাজাই। শেষ হলে উদ্যোক্তাদের একজন বলে গেলেন, গ্রিন রুমে সোহন চক্রবর্তী ডাকছেন। তখন আসরের শেষ শিল্পী ললিতে সানাই ধরেছেন। পাখিদের ঠিক আড়মোড়া ভাঙার অবস্থা। টিটুর চোখ ভারী হয়ে এসেছে। সোহম বলল, চল অপু, একসঙ্গে যাই, আগে তোকে নামিয়ে দেবো, কাছাকাছি তো। অপালা বলল, তুই তোদের সাবেক বাড়িতেই এসে উঠেছিস? অবশ্যই। কি ভাবিস বলতো আমাকে? মেজদা দিল্লিতে, জানিসই তো, বড়দা জার্মানিতে সেটেল করে গেল, আর ছোড়দা গান মাচ মাচ বিফোর হিজ টাইম। এ বাড়িটা তো এখন পুরোটাই আমি নিয়ে থাকি। বাবা বড্ড বুড়ো হয়ে গেছেন, কোন দিন টুক। অনেক দিন বোম্বে, লখনৌ, লন্ডন পারি হয়েছে, এখন আমি কলকাতাতেই গান গাইব। কিন্তু অপু, একটা কথা, গাইয়ের সঙ্গে সঙ্গে আজকাল আমি দারুণ চালাক চতুর শোম্যানও হয়ে গেছি। প্রত্যেক প্রোগ্রামে তুই কিন্তু আমার সঙ্গে থাকছিস, থাকছিস তো? অপালা বলল, প্রত্যেকটা? আমার পক্ষে কি সম্ভব হবে? আমি তো একটা বাড়ির বউ, ছেলে মেয়ের মা। সোহম বলল, তোর এই মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে বেশ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। দেখ অপু, তোর সবচেয়ে বড় পরিচয় তুই শিল্পী। কয়েকটা কনফারেন্সে গাইলে তোর বধূত্ব মাতৃত্ব খুব একটা ক্ষুণ্ণ হবে বলে মনে হয় না। মহুবাই, হীরাবাই সকলেই তো সংসার করেছেন, এমনকি নাজনীন বেগম পর্যন্ত। অপালা বলল, সোহম, ঠুমরিতে তুই সিদ্ধ, তোর হামারি পিয়াজ ও মানত নাহি ভেরিয়েশনগুলো এখনো আমার কানে বাজছে।
সোহম বলল, হ্যাঁ, তোরটা চুরি করে গেছি। সে আবার কি? মানে নাজনীনের তালিম ছাড়া তো ও জিনিস গলা দিয়ে বেরোতো না। এই শুনেই সিদ্ধ টিদ্ধ বলছিস? কি অদ্ভুত যে ওই মহিলার ক্ষমতা, অদ্ভুত ধরনের ভাও বাতানো আর মুখ বিলাস, সেসব তো আমার মুখে মানাবে না। শুনবি যখন ভুলে যাবি এ কি পুরা বাঙ্গ না পাছাও। পাঞ্জাবি সুরের ছোঁয়া আছে না বিশুদ্ধ বেনারসি লাচাও ঠুমরি। শুধু সুরের ইন্দ্রজালে, সুরের ভাষায় তোকে নাচিয়ে কাঁদিয়ে আশা নিরাশার দোলায় দুলিয়ে একেবারে সব বিস্মরণ করিয়ে ছেড়ে দেবে। আর অসাধারণ ভয়েস কন্ট্রোল ও মডুলেশন। কখনো ফিসফিসিয়ে গাইছেন, যদিও প্রত্যেকটা কণ পর্যন্ত কানে পরিষ্কার ধরা পড়ছে, কখনো গভীর নাদে, কখনো মত্ত কুরঙ্গির মতো। শুধু দিনের পর দিন ওকে শোনাই একটা অদ্ভুত অভিজ্ঞতা। অপু, ভীষণ মিস করলি, ভীষণ। আর তুই যেটা মিস করলি সেটা আমি পেলুম, অথচ পুরোপুরি নিতে পারলুম না। কোনোদিনই এই কথা আমি ভুলতে পারবো না। অপালা বলল, বাজে বকিস না সোহম, আমার ভাগ্যে ছিল না, আমি পাইনি। কিন্তু মাস্টার মশাইয়ের একজন শিষ্য তো অন্তত সুযোগটা পেয়েছে, এটাই আমাদের সান্ত্বনা। কি জানি, আমার মধ্যে সব সময় একটা অপরাধ বোধ কাজ করে যায় অপু, আমি ভুলতে পারি না। তাদের বাড়ি এসে গিয়েছিল। অপালা নামছে, সোহমের হাতে তার তানপুরো। টিটু দরজার বেল বাজালো। তোর আশাবরীর ডুয়েটটা থেকে আমাদের ডুয়েটের কথাটা আমার মনে এসেছে। শেষের দিকে ওই ঝালা টাইপ পরিকল্পনাটা কার? অবশ্যই মাস্টার মশাইয়ের। ওই আরেক ভাগ্যহত ভদ্রলোক, সত্যিকারের প্রতিভাবান, জীবনের বেশিরভাগটাই তরোয়াল দিয়ে ঘাস কেটে গেলেন। তুই গিয়েছিস যা, একেবারে সুরের সমুদ্রে নুনের পুঁটলির মতো ডুবিয়ে দিয়েছিস অপালা। সব সখী অনমিল মঙ্গল গাও, সদারঙ্গে জগৎ দুলারে। সঙ্গে সঙ্গে মাঝে মাঝে বাংলা করে যাওয়ার পরিকল্পনাটাও খুব চমৎকার হয়েছে। আমারটা ভালো বললি, মিতুলের কথা বললি না যে? মিতুল তো তোকে যা সাপোর্ট করে গেছে, খারাপ করেনি। ও যে এই রকমটা দাঁড়াবে আমি ভাই বুঝতে পারিনি। গিদারের মতো গলা ছিল। এনিওয়ে, ফোন করব। সোহমের গাড়ি গলির মোড়ে বাঁক ফিরে অদৃশ্য হয়ে গেল। সোহম আর অপুর বাড়ি দেখতে পাচ্ছে না। অপুর জন্য বিদেশ থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে সে বহু জিনিস উপহার এনেছে। শাড়ি, গন্ধদ্রব্য, দুষ্প্রাপ্য বন্দিশ, শ্যাম্পু, ইলেকট্রনিক নানা রকম জিনিস। কিভাবে সেগুলো দেবে তাই ভাবছে। যতই তার জীবন এগিয়েছে, সোহম ততই একেবারে স্থির নিশ্চিত হয়ে গেছে যে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে লখনৌয়ের অভিজ্ঞতা ও তালিম, এবং তার পেছনে অপুর সেই করুণ পিছিয়ে যাওয়া ভবিতব্যের হাতে অসহায় আত্মসমর্পণ। তার চেয়েও বড় কথা, ওই তালিমের জন্য সে সময় মতো কেন কোনো দিন উপস্থিত হতে পারত না, যদি না অপু তাকে তার হিংস্র উন্মাদ অবস্থা থেকে সারিয়ে তুলত। সে জানে অপু তখন ওইটুকু মেয়ে হয়েও ঠিক বুঝেছিল কোথায় তার ব্যথা, কিসে তার যথার্থ প্রলেপ। তার অনেক ভাগ্য সে কোনো নামী সাইকিয়াট্রিস্টের হাতে পড়েনি। সে অপুর চেষ্টায় একটু ভালো হয়ে না উঠলে বাবা তাকে ওইসব মনস্তত্ত্ববিদদের কাছে নিশ্চয়ই নিয়ে যেতেন। কড়া ওষুধ খেয়ে, ইলেকট্রিক শক খেয়ে সে আজ একটা জীবন মৃত জড়োদ্গবে পরিণত হতো। বিয়ের কদিন আগে ওই রকম রক্ষণশীল পরিবারের সমস্ত আপত্তি উপেক্ষা করে তার মতো উন্মাদের কাছে অপু এসেছিল নির্ভয়ে, গেয়েছিল অসীম প্রত্যয় সেই গান যা অমৃত ধারার মতো তাকে নতুন জীবন দিয়েছে। এই সাহস অপু কোথা থেকে পেল? নিজের ব্যাপারে তো পায়নি, সেখানে মেনে নিয়েছে দিনগত পাপক্ষয়ের ভবিতব্য। অথচ তার বেলাতেই অপু আর ভয় করল না, কারো নিষেধ শুনল না, জেঠুর রক্তচক্ষু উপেক্ষা করল। দীপালির জীবনটাকেও তো অপুই সাজিয়ে দিল। তার ভাগ্যে সইল না, কিন্তু দীপালির দিদিটি তো পরম সুখে আছে। এই যে আশাবরীর সাফল্য, এও কি অপু ছাড়া হতো? অপুকে সে কখনো আলাদা করে মেয়ে বলে দেখেনি। অপু তার সবচেয়ে মূল্যবান, সবচেয়ে প্রিয় বন্ধু। এটা হচ্ছে অপু মানুষটার কথা। কিন্তু অপুর গান তাকে বরাবর কিরকম অন্যভাবে নাড়িয়ে দেয়, যেন অপুর সুরের সঙ্গে সুর সংযোগ করতে না পারলে সে চিরবিরহী থেকে যাবে। তার জীবনের লখনৌ পর্ব থেকে আরম্ভ করে প্রচুর নারী এসেছে। তার জীবনের প্রথম প্রেম ছিল মিতুল, কিন্তু সেই বিশ্রী ঘটনার পর থেকেই মিতুলের প্রতি সে বিতরাগ। মিতুল বা মিতশ্রী দারুণ পাবলিসিটি পায়, দেখতে অতীব সুন্দর,
এবং নিজেকে, নিজের গানকে পেশ করার সর্বাধুনিক সমস্ত কায়দা নারী নক্ষত্র মিতুল জানে বলে তার ধারণা হয়েছে আশাবরী দেখে। মিতুলের কোনোদিন গান হবে সে ভাবেনি। দীপালির কথা, অর্থাৎ দিলীপ সিনহার কাছে সে সেতার শিখছে, এ কথা সে বিশ্বাস করে নিয়েছিল, সেই সঙ্গে আনুষঙ্গিক সমস্ত কথাও। এখন দেখা যাচ্ছে দীপালি সঠিক অনুমান করতে পারেনি, কিংবা ঘটনার মোড় ঘুরে গেছে। মাস্টারমশাই তাকে সোজাসুজি জিজ্ঞেস করলেন, মিতুলের গান কিরকম শুনছো? মাস্টারমশাই যে সমস্ত পূর্ব ইতিহাসের মুখে তুড়ি মেরে এ কথা তাকে জিজ্ঞেস করতে পারেন তা সে ভাবেনি, কিন্তু মাস্টারমশাই সবসময় সব অনুমানকে, সব প্রত্যাশাকে ছাড়িয়ে যান। সে বলল, ওর একটা অদ্ভুত গলা তৈরি হয়েছে, একটু ওয়েস্টার্ন ধরনের। ওই গলায় ক্লাসিক্যাল গাইলে একটা পিকিউলিয়ার এফেক্ট হয়, যেন গিটারে এদেশি মার্গসঙ্গীত বাজছে, তবে গিটারের চেয়েও ওর গলাটা অনেক খসখসে। মাস্টারমশাইয়ের দাড়ি ভরা মুখে একটা সরল হাসি। ও আমার একটা চ্যালেঞ্জ ছিল সোহম, সুর তো ছিলই, খালি গলাটাই ছিল নিরস। ওকে বহু খাটিয়েছি, নিজেও খেটেছি। যন্ত্রের দিকে দিচ্ছিলেন শুনেছিলাম? কই না, তবে কি জানো, বাজিয়েকেও যেমন কণ্ঠসঙ্গীত নিয়ে নাড়াচাড়া করতে হয়, গাইয়েকেও তেমনি একটু আধটু যন্ত্র ধরতে হয় সোহম, নইলে পূর্ণতা আসে না। আদিতে তো দুটোর কোনো তফাৎ নেই, একটায় সুর নিজের গলায় তুলছো, আরেকটায় তুলছো আঙুলের টিপে। শুনেছি ওস্তাদ কালে খাঁ সাহেব অসম্ভব সব লরজদার তান করতে পারতেন গলায়, যা নাকি তিনি বিনা থেকে তুলেছিলেন। তবে মিতুল তো পুরোপুরি উচ্চাঙ্গের দিকে গেল না, গেলে আরো উন্নতি করতে পারত। মাস্টার মশাইয়ের সল্ট লেকের বাড়ির চারপাশে চোখ বুলিয়ে সোহম ভাবল, না, উচ্চাঙ্গে পুরোপুরি গেলে মিতুল এ ধরনের উন্নতি করতে পারত না। এই ছবির মতো বাড়ি, পুরোটা যেন তেল রঙে আঁকা মনে হয়, দুখানা গাড়ি, আয়না মোড়া গান ঘর, মাস্টারমশাইয়ের বৃদ্ধ বয়সের জন্য এত আরাম। মিতুল এখন শেখারান আয়ারের সঙ্গে ফ্রান্সে গেছে, সে নাকি ওর ট্রুপে নাচও করছে। 6 মাস ইন্টেন্সিভ নাচের তালিম নিয়েছে। যতই পরিশ্রম করুক, 6 মাসের তালিমে নাচ হয়? সোহম জানে না, সবটাই নির্ভর করছে শেখারান আয়ার ওকে তার নাট্যনৃত্যে কিভাবে ব্যবহার করছে তার উপর। হঠাৎ তার স্মৃতিতে একটা খসখসে গলা আবদারে সুরে বলে উঠল, সোহমদা, আলারিপু দেখবে? আলারিপু দেখো কেমন পারি, সেলামি আর তৎকার দেখো, সব মিতালিদির ক্লাসে বসে বসে তুলে নিয়েছি। এখন মাস্টারমশাই বাড়িতে একলা, কিন্তু ড্রাইভার দাসদাসী সব রয়েছে। অপালা সপ্তাহে 3 দিন আসে, ফোনেও সর্বদা যোগাযোগ রাখে। এখন সোহম এসে পড়ল, মাস্টারমশাইয়ের যেটুকু অসুবিধে ছিল তাও আর রইল না। উনি বারবার করে সোহমকে ওর কাছে কদিন এসে থাকতে অনুরোধ জানিয়েছেন। নানা রকম যন্ত্র ওর চারপাশে, যখন যেটা খুশি বাজান। নিজেই বলেন, একাকিত্ব আমার নেই, মিতুল থাকলেও তো তাকে খুব একটা পেতুম না। শিল্পীর জীবনে নিঃসঙ্গতা তার শিল্পিত্বের কেন্দ্রবিন্দু, সেজন্য নয়। কিন্তু সোহম, তুমি এলে, আমার কাছে থাকলে, গান আমার আরো কাছে কাছে থাকবে। সোহম বলেছিল, আমি তো রইলামই, অন্য কাজ না থাকলে আপনার কাছে এসে বসে থাকব। অপু আর আমি এখানে এসেই রেওয়াজ করব, সারাক্ষণ নাইবা থাকলাম। আসল কথা, মিতুলের বাড়িতে থাকতে তার সংকোচ হয়। বাড়ির কোণে কোণে ঠিক সুন্দর মহার্ঘ শিল্পবস্তুর মতোই সাজানো আছে মিতুলের বিভিন্ন ভঙ্গির, বিভিন্ন মেজাজের ছবি। মেয়েটার নার্সিসিজম আছে, তাতে কোনো সন্দেহ নেই। এতেও সন্দেহ নেই মিতুল নিজেকে এক অদ্ভুত ভাস্কর্যে পরিণত করেছে। ছবিগুলোর প্রত্যেকটাতে কপালের কাছে আর থুতনির কাছে ছোট্ট দুটো দাগ। এসব ছবি সোহমকে তীব্র বিদ্রুপের হাসি হাসতে হাসতে বলে, ইতর চেয়েছিলে আমার রূপ নষ্ট করে দিতে, কিংবা একেবারে নিশ্চিহ্ন করে দিতে, সামান্য স্থূল ঈর্ষার বশবর্তী হয়ে। পারলে, পেরেছ। আমার বাবা মার চরিত্র নিয়ে কুৎসিত কথা বলেছিলে যখন আমি নিষ্পাপ কিশোরী, লজ্জা করে না? আমি সো কল্ড চরিত্রকে, পিতৃপরিচয়কে, মাতৃপরিচয়কে থোড়াই কেয়ার করি? আমি নিজেই নিজের পরিচয়, তোমাকেও থোড়াই কেয়ার করি। চকলেট, লজেন্স আর মন ভোলানো বাহারি জিনিস কিনে দিয়ে মনে করেছিলে দরিদ্র সঙ্গীত শিক্ষকের মেয়েকে কিনে নেবে। তার চেয়ে অনেক গুণ দামি জিনিস আমি আজ তোমার মুখের উপর ছুঁড়ে ফেলতে পারি। এ সবই হয়তো তার কল্পনা। সেসব ঘটনার পর গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেছে, কিন্তু
সেই তো মিতুলের সঙ্গে তার শেষ সাক্ষাৎ। রাগী মুখ, হাতে ছুরি, মুখে কুৎসিত ভাষা। মাঝখানে রয়েছে লখনৌ, বোম্বে, দিল্লি, আমেরিকা, ব্রিটেন। তবে মিতুলকে তার খুব দরকার। মিতুলকে তার খুব গুরুত্বপূর্ণ কিছু দেবার আছে। নৈশ কলকাতার রাস্তা দিয়ে তার গাড়ি যাচ্ছে। সোহমের কানে এখনো অপালার তিলক কামদের রেশ। এখন তার মনে পড়ছে না আমেরিকান বন্ধু ক্ল্যারিসের কথা বা স্কটল্যান্ড প্রবাসী বৃন্দা আগরওয়ালের কথা, বোম্বের লক্ষ্মী প্যাটেল কিংবা বানারসির তিহার বাই, যার কাছে নাজনীন স্বয়ং তাকে অনেক সাবধানবাণী শুনিয়ে পাঠিয়েছিলেন। তারাও চলে গেছে স্মৃতির কোন লুকোনো খাঁজে। 62 বছরের নাজনীন সর্বদা সাদা সিল্ক পরতেন। বসরাই গোলাপের রং ফুটে বেরোতো শাড়ির মধ্যে দিয়ে। নাকে হীরের নাকছাবি, দুই কানে হিরে, আঙুলে হিরে, হাতে একগাছা হীরের চুড়ি। যখন গান শোনাতেন মনে হতো যে অল্প সংখ্যক শ্রোতা রয়েছে, তাদের প্রত্যেককে তিনি আলাদা করে শোনাচ্ছেন তাঁর মিনতি, তাঁর আকুতি, অভিমান। বিরহের কি তীব্র মধুর ব্যথা, অভিমানের করুণ সুদূরতা, মিলনের জন্য আকুল পিপাসা, অথচ তীব্র মান, এ সবই তিনি ফোটাতেন সম্পূর্ণ পরিবেশ বিস্তৃত হয়ে। শেখানোর সময় ছাত্রছাত্রীদের এই মূল মন্ত্রটা সম্পর্কে অবহিত করতেন নাজনীন। বলতেন, ঠুংরি বিশুদ্ধ প্রেমের সঙ্গীত। ভগবত প্রেম হলেই তা ভজন হয়ে যাবে। এ কিষণ একজন সাধারণ মানুষ কিষণ, এ রাধা একজন মানুষই রাধা, এ পিয়া মিলন কি আশ একজন গভীরভাবে প্রণয়কাতর মানুষের সঙ্গে আরেক গভীরভাবে প্রণয় ব্যাকুল মানুষের মিশতে চাওয়া। তার মন ধন সব উন পর বারু। এই প্রণয় যদি শেষ পর্যন্ত ঈশ্বর হন, তাহলেও আগে মানুষকে দিয়ে শুরু করতে হবে। বলে একটু হাসতেন, বলতেন, ঠুংরি বড় বিপজ্জনক গান। সোজা সামনের দেওয়াল কিংবা জানালার বাইরে দৃশ্যমান নীল আকাশের দিকে তাকিয়ে তিনি গাইতেন, যেন ওই নীল তাঁরই জমাট বিরহ। ঠুংরি পেশ করার ঢংটিও ছিল তাঁর অপূর্ব। মুখের পেশিতে, চোখের কটাক্ষে, চোখের পাতার আনতিতে, হাতের ছোটখাটো মুদ্রায় ফুটে উঠত ভাব। কিন্তু একটা অদ্ভুত সংযম রক্ষা করে চলতেন। তাদের বারবার সাবধান করে দিতেন, ছেলেরা আর মেয়েরা ঠুমরি গাইবে আলাদা স্টাইলে। সেই স্টাইলের তফাতও তিনি দেখিয়ে দিতেন। পুরুষালী ঢঙের পুকার আর মেয়েলি ঢঙের নখরা। গলার ভঙ্গি এমনকি আওয়াজও পাল্টে ফেলতে পারতেন। এই অসামান্য প্রতিভাময়ী রমণী প্রকাশ্য আসর থেকে বিদায় নিলেন। ভারত একটা অমূল্য রত্ন হারালো। শুধু গুটি কয় শিষ্য শিষ্যা আর কিছু কিছু গুণীর শোনবার সৌভাগ্য হলো। সেখানেই সোহম ভারতের তাবৎ গুণীর সঙ্গীত শুনেছে। নাজনীন তার মৌলিকত্বকে উস্কে দিয়েছেন। শিখতে শিখতেই তার মনে হতো ঠুংরিও প্রেমের গান, গজলও তাই। কিন্তু গজলের মধ্যে যেন দিওয়ানা অথচ পুরুষালী ভাবটা আরো চমৎকার ফোটে। সে গজল গাইতে লাগলো, ঠুংরির নানান অঙ্গ মিশিয়ে। কিছু ছুটতান, কিছু ফিরত, সামান্য হলক তাও মেশাতে লাগলো গজলের বাণী বুঝে। নাজনীন অভিভূত হয়ে বললেন, शाबाश बेटा, तुम तो बावड़े की तरह गा रहे हो, तुम्हारे दिल की दर्द सबके दिल में पहुंच जाता है। তখন সোহম তার ইচ্ছের কথা বলল। নাজনীন বললেন, বাগিचे में गाने वाला बुलबुल भी मरती है, मगर तुम्हारा दिल जो चाहे सो करो। লখনৌ, দিল্লি, বোম্বে সে গজলে মাতিয়ে দিয়েছে। ক্যাসেট রেকর্ড বেরিয়েছে অজস্র, ফিল্মে গেয়েছে, তারপর বিদেশ চলে গেছে। সেখানে এশীয় সমাজে তার তার গানের কি আদর। কিন্তু অপালার সমকক্ষ গায়িকা সে আর কোথাও পায়নি। কল্পনা করা যায় নাজনীনের তালিমে অপালা একটা কি দুর্দান্ত গায়িকা হয়ে উঠতে পারত। অপালার ভঙ্গিটা শান্ত, গানে গভীরতা বেশি, চমক কম। চমক যখন থাকেও এত অবলীলায়, এত বিনা আড়ম্বরে সে ব্যাপারগুলো করে যে মধ্যম শ্রোতার খেয়াল এড়িয়ে যায়। পেশ করার একটা ভঙ্গি আছে, খুব যে নাচতে কুঁদতে হবে তা নয়, কিন্তু মুখের ভঙ্গিতে, হাতের সঞ্চালনে, অন্যান্য সঙ্গতিয়া, বিশেষ করে তবলচির সঙ্গে তানের খেলায়, লয়কারিতে প্রাণবন্ত হয়ে উঠতে হবে। অপালা এমনকি দীর্ঘ তান সেরে সমে পৌঁছেও তবলচির দিকে একটি সহাস্য কটাক্ষ দেয় না, মাথা প্রায় নাড়েই না। এমন স্থিরভাবে যে গেয়ে যাওয়া কি করে সম্ভব সেটা সোহম বুঝতেই পারে না। যাই হোক, পেশকারিটা নাজনীন ওকে শিখিয়ে দিতে পারতেন। নাজনীনের কাছে তালিম নিতে নিতে
জিনিসগুলো আপনিই এসে যেত। আর আসলে এই কারণেই অপালার আশাবরীর রেকর্ডগুলো অত পপুলার হয়েছে। অভিজ্ঞ অভিনেত্রী সেলিমা গানগুলো পেশ করেছেন পাকা গাইয়ের মতো। সুর ধরে টেনে রাখার সময় হাতকে উদাত্তভাবে প্রসারিত করে দিয়েছেন মুখের সামনে। আলংকারিক টানগুলোর সময় তার সুন্দর আঙুলগুলি খেলা করেছে। মুখের সামান্য ভঙ্গিকে মূর্ত করে তুলেছেন গানের ভেতরকার মেজাজ। ফলে রেকর্ডগুলো বাজবার সময় স্মৃতিতে এসে যায় ওগুলো। সোহমের মতো যারা নিজেরাই গায়ক, তারা সে স্মৃতি ছাড়াও অপালার গানকে এই প্রজন্মের সর্বশ্রেষ্ঠ বলে চিনতে পারে। আশাবরীর ক্যাসেটগুলো শোনবার পর তার মনে পড়ে গেছে এই দীর্ঘ দরবারি কানাড়ার রাতগুলো, যখন নিজের মৃত্যু, বিয়েটা তো অপালা মৃত্যুর মতোই নিয়েছিল, সেই মৃত্যু সামনে নিয়ে অপালা তার রোগশয্যার পাশে সবুজ কার্পেটের ওপর কখনো তানপুরো, কখনো হারমোনিয়াম নিয়ে ঘুমঘাট কি পাট খোল রে বলে তার আরতি জানাতো। ওষুধের নেশায় তখন সে আধা আচ্ছন্ন। তার চেতনার ওপর থেকে উঠে গেছে শিক্ষা দীক্ষার, সভ্যতার সব কৃত্রিম আবরণ। সেই নগ্ন চেতনার দুয়ারে গিয়ে ধাক্কা দিত দরবারির বক্র কোমল গান্ধার। শুদ্ধ মধ্যম পঞ্চম পার হয়ে অতি কোমল ধৈবতে আন্দোলিত হয়ে কোমল নিখাদ পার হয়ে মুদারার সরজে এসে নষ্ট হতো স্বর। কতক্ষণ, কতক্ষণ। অপালার আলাপাঙ্গ চিরদিনই অসম্ভব পরিণত। শুধু যন্ত্রের ভঙ্গিতে আলাপ, মধ্য লয়ের আলাপ, পরপর দ্রুত লয়ের কাজ করে ঝালার মতো সে যে কোনো গান অতিশয় তৃপ্তি দিয়ে শেষ করতে পারে। পাছে তীব্র স্বরে তার নার্ভের কোনো অসুস্থ জায়গা স্পর্শ করে, তাই সে মুদারার ওপর আর উঠত না। তার সেই মৃদু ঝনঝনে তান, তারানা, গমগমে মন্দ্র সপ্তকের আলাপ আর ঋষভে এসে দাঁড়ানো, এসব তার মস্তিষ্কের কোষে কোষে সঞ্চিত আছে চিরকালের মতো। বার্লো অ্যাভিনিউর কিংবা অ্যাশফোর্ড মিডোর ফ্ল্যাটে সারাদিনের গান আর অক্লান্ত মেলামেশার পর যখন সে খানিকটা উত্তেজনা, খানিকটা অবসাদে মুহ্যমান হয়ে বিছানার ওপর শটান শুয়ে পড়ত, ঘুম আসত ঝুপঝুপ করে বাদুড়ের গাছ থেকে নামার মতো, তখন ভেতরে কে মন্দ্র পঞ্চম শুয়ে কোমল ধৈবতে উঠে যেত। কেমন যেন মনে হতো স্বপ্নের মধ্যে অ্যাপার্টমেন্ট তার ঢাকনাটা খুলে যাচ্ছে, বেরিয়ে পড়ছে আকাশ। তারপর সেই আকাশের নীল স্তব্ধ জবনিকা, তাও ঘোমটার মতো খুলে গেল। তার ওপারে সে কি কোনো রহস্যময় মুখ, ক্লেশ বারণ, তাপ হরণ, সে কি কোনো অপার্থিব দৃশ্য? ভালো করে দেখবার বোঝবার আগেই সে ঘুমিয়ে পড়ত। তার জীবনে যদি থিম মিউজিক বলে কিছু থাকে, তা হলো দরবারি কানাড়া। অপালার দরবারি তাকে নতুন জীবন দিয়েছে।